ভালোবাসি তাই মৌয়ের অন্যায়গুলো মেনে নেব, এটা কখনোই আশা করা যায় না। আজকে আইভিএফ ট্রিটমেন্টের জন্য ও প্রায় অনেক দিন ধরে এই চেষ্টা করছে, এবং যখন সেখান থেকে একটা গ্রিন সিগন্যাল পেয়েছে যে এখন ওদের আইভিএফের জন্য তৈরি হয়ে আসতে হবে কলকাতায়, তখন সে ঘোষণা করে দিল যে এখন সে করতে পারবে না, কারণ তার হাতে টাকা নেই। এবং টাকা নেই কেন? টাকা নেই এই কারণে সে জমি কিনেছে, 5 লাখ টাকা দিয়ে জমি কিনেছে। অতএব এখন আইভিএফে হাত দিলে মানে পুরো টাকা হাতে নিয়ে তোমাকে এগোতে হবে, ওখান থেকে পিছিয়ে আসার কোনো রাস্তা নেই। এবং ডাক্তার যদি বলে 2 লাখ, সেখানে 4 লাখ খরচ হতে পারে। ডাক্তার যদি বলে 5 লাখ, সেখানে অন্তত 8-10 লাখ খরচ হবে। এই পরিস্থিতি নিয়ে কিন্তু এগোতে হবে। সেই জায়গায় মৌ বোকার মতো জমি কিনে বসে থাকলো। তা হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। গুড আফটারনুন সবাইকে। জানি না আফটারনুন এরা মর্নিংয়ে ভিডিওটা যাবে, যেহেতু আমি রাতে ভিডিও করে রাখতে পারিনি তাই এখন করছি। যাই হোক, এই মৌয়ের এই যে কাজটা, মৌ যে কাজটা করেছে সেটা কতটা ঠিক করেছে কতটা ভুল করেছে এটা নিয়ে কমেন্ট সেকশানে অনেক কমেন্ট এসছে, এবং সেখানে মৌ কমেন্টের মাধ্যমে ক্লারিফিকেশনও দিয়েছে। তাহলে আমি এটা নিয়ে বলতেই পারি, নিশ্চয়ই বলতে পারি, আমারও বলার হক আছে। মৌকে ভালোবাসি বলে যে তাকে কিছুই বলবো না এমন কিন্তু নয়। কথা হচ্ছে মৌ 5 লাখ টাকা দিয়ে জমি কিনলো এই আইভিএফের প্রসেসিংয়ের সময়। এটা কি খুব জরুরি ছিল? এখন আমাদের বিশ্লেষণ করতে হবে একটা কাজ, তার পেছনের কারণটা, কার্যকারণ যে বিষয়টা, সেটা খতিয়ে দেখতে হবে যে কেন মৌ এই সময় জমিটা কিনতে গেল। বেশ 6 মাস ধরে সে কিন্তু আইভিএফের ওষুধ খাচ্ছে, এবং আইভিএফ সেন্টার থেকে বলা হয়েছে যে আপনাদের যখন সিরিয়াল আসবে তখন আমরা আপনাদের ডেকে নেব। এই সিরিয়াল আসার ব্যাপারটা কি? ওখানে যারা নাম লেখায় তাদের সিরিয়াল বাই সিরিয়াল ডাকা হয়। সেই ডাকের সময় 5 মাস হতে পারে, 6 মাস হতে পারে, অপেক্ষা করতে হবে। সেইভাবেই কিন্তু মৌ এগোচ্ছে। এবং মৌকে লাস্ট যখন ও ক্যান্সেল করলো, ঝড় বৃষ্টির জন্য বাড়ি থেকে বেরোতে পারলো না, তারপরেও ফোন করেছিল। ওকে বলা হয়েছিল যে আপনার এখনও 5 মাস সময় আছে। গেছিলো, কারেন্ট এলো। যাই হোক, এই যে 5 মাস সময় আছে, তা এই যে টাকাটা ওদের কাছে ছিল গোছানো, ওরা হঠাৎ করে জমি কিনলো। তা ওরা ভেবেছিল যে 5 মাস সময় যখন আছে, এই 5 মাসের মধ্যে আমি এই টাকা মোটামুটি ম্যানেজ করে নিতে পারবো। সেই জন্য আর একটা কথা ভেবে দেখতে হবে, এই সম্পত্তির কিন্তু একটা যোগ থাকে, সম্পত্তির একটা যোগ থাকে। সেই যোগের মধ্যে যদি তুমি সেটা না করো তাহলে সম্পত্তি আসে না। অনেকের টাকা আছে কিন্তু সম্পত্তি আসে না, একটাই কারণ, ওর সম্পত্তির যোগ। এবার মৌ যখন, অনেক সময় আমরা টাকা হাতে নিয়ে বসে থাকি কিন্তু জমির কোনো খোঁজ পাওয়া যায় না। হাজার হন্যে হয়ে ঘুরলেও তখন জমির খোঁজ পাওয়া যায় না। তেমনি করে মৌয়ের এই জমিটার যে খোঁজ এসেছিল হঠাৎ করে, এই জমিটা যদি ও হাতছাড়া করে তাহলে কিন্তু আর ওই জমিটা কিনতে পারে না। ওই জন্য হাতে টাকা ছিল, 5 মাস সময় ছিল, সে জমিটা কিনেছে। তার মানে এই নয় যে এই জমি কিনেছে বলে তার আইভিএফ প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। হয়তো 2 মাস দেরি হবে। আজকে সেন্টার থেকে যদি 4 মাস দেরি করতো তখন কোনো অসুবিধা হতো না? আমি তোমাদের প্রশ্ন করছি, যারা বলছো যে কেন তুমি আগে আইভিএফ না করে জমি কিনলে। সেন্টার থেকেও তো বলেছিল, আইভিএফ সেন্টার থেকে, যে 5 মাস পরে তোমার নাম্বার আসবে, এখনো অপেক্ষা করতে হবে, ওষুধ তো চলছে। সেখানে মৌ যদি নিজে 5 মাস দেরি করে, এমন কি অসুবিধা হবে? কিছুই অসুবিধা হবে না। কারণ সিরিয়ালি আসতে যদি 5 মাস দেরি হয় তাহলে একই ট্রিটমেন্ট তো হতো। আর ডাক্তার ওই সেন্টারে কথা বলে নিয়েছে যে না, আপনি দরকার হলে 3 মাস পরে আসুন, 4 মাস পরে আসুন, কিন্তু আসবেন যখন একভাবে তৈরি হয়ে আসবেন। এবার কথা হচ্ছে, মৌ কেন বলে ফেললো যে ট্রিটমেন্টটা দেরি করে হবে? এটা তো নাও বলতে পারতো। ও বলতে পারতো যে না, আমি জমি কিনেছি সেজন্য কোনো সমস্যা নয়, আমি
আমাকে সেন্টার থেকে দেরি করে দিয়েছে। এটা তো বলতে পারতো, কিন্তু বলেনি, কারণ মৌ মিথ্যা কথা ভিউয়ার্সদের বলে না। সত্যি কথা বলে যদি দুটো খারাপ কথা শোনে তবু তার শান্তি। তাহলে এই এই 5 মাসের মধ্যে, 5 মাস হয়তো লাগবে না, 3-4 মাসের মধ্যে মৌ ওই আইভিএফের যে টাকাটা যে কোনোভাবে জোগাড় করতেই পারে। কিছু কম থাকলে লোন নিতে পারে, তার ঘরে গয়না আছে। আর এই জমিটা কেনা এমন একটা বিপদ কোনোদিন হয়তো এসে গেল, এই জমিটা তার প্রয়োজন হলো। মাটি কিনে রাখা হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ। ব্যাংকে টাকা রাখলে সেখান থেকে ব্যাংকের টাকাও নষ্ট হতে পারে, কারণ যদি ব্যাংক লুট হয়ে যায় তখন কিছু করার থাকে না। ইন্টারেস্ট খুব একটা পাওয়া যায় না। এই সরকারি ব্যাংকে এখন যদি টাকা রাখো তাহলে ইন্টারেস্টের পরিমাণ অনেক কম, লাভ নেই। যদি কোনো পলিসি করো সেখানেও কিন্তু ভয় আছে, কিন্তু একবার যদি তুমি মাটি কিনে রাখো সেই মাটি দিন দিন বাড়বে ছাড়া সেখান থেকে কমবে না। একমাত্র জমি কিনে রাখলে সেখানেই প্রফিটটা সব থেকে বেশি হয় এবং নিরাপদ হয়, এবং সেই জমি কেনার আগে কাগজপত্র অবশ্যই দেখে নিতে হবে, এবং সেই হিসাবে মৌরা জায়গাটা কিনেছে। এখন বর্তমানে যে জায়গায় মৌরা আছে সেই জায়গায় হাত পা ছড়িয়ে বাস করা যায়? তোমরা তো দেখতে পাও কি পরিস্থিতি। ওইটুকু জায়গার মধ্যে 4টে অংশ, 2 ভাই, মা প্লাস দিদি। এবার কোনো কারণে যদি ওই জায়গা বসবাসের অযোগ্য হয় তখন তো মৌকে বেরিয়ে আসতে হবে। কিন্তু মৌকে বলবো যে তুমি যদি নতুন জায়গায় বাড়িও করো, এই শ্বশুর বাড়ির ভিটের অধিকার তুমি ছাড়বে না, কারণ তোমার বিরুদ্ধে যে চক্রান্ত চলছে এমনভাবে যাতে তুমি ওই ভিটে থেকে বেরিয়ে যাও, ওই ভিটে থেকে বেরিয়ে যাও। মানুষ কারোর যদি সর্বনাশ করতে চায় তাহলে সে কিন্তু অনায়াসে যে কোনো দিক দিয়ে যে কোনো প্রকারে তার ক্ষতি করতে পারে, কারণ আমরা জানি যে আইভিএফ যারা ওই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় তাদের মানসিক শান্তিটা আগে দরকার, এবং তার মৌয়ের বিরুদ্ধে যারা চক্রান্ত করে সবসময় বলে মৌরা নাকি চক্রান্ত করে, কিন্তু আমরা তো দেখতে পাই না। এই যে সেদিন যে ঘটনা ঘটে গেল, টাকা পয়সা তোলা নিয়ে জমি জায়গা কেনে, তারা জানে যে জমি কেনার সময় কিসের মধ্যে দিয়ে যেতে হয়। এখান থেকে টাকা, ওখান থেকে সব টাকা এক জায়গায় করে তারপরে জমি কিনতে হয়। কিন্তু মৌয়ের কাছে যখন থাউকো টাকা ছিল আর কম দামে জমিটা পেয়েছে, কেন কিনবে না? তার ঘরে নিশ্চয়ই এমন কোনো ব্যবস্থা তারা করতে পারবে যে আইভিএফে একবার ঢুকতে পারলে তারা করে বেরিয়ে আসবে। এবার হয়তো সময় লাগবে, 2-3 মাস বেশি সময় লাগবে। তা ডাক্তারের সেন্টার থেকে যখন বলেছে যে আপনি 2-3 মাস পরে আসলে অসুবিধা নেই, সেখানে তো এটা নিয়ে মৌকে দোষ দেওয়ার কোনো কারণ নেই। কারণ এই যে ইউটিউব থেকে যারা ইনকাম করছে, ইউটিউব যে সারা জীবন থাকবে সেটা কিন্তু নয়। ও যে একটা জমি কিনেছে অনেক বুদ্ধিমতির কাজ করেছে, আর কল্লোল নিশ্চয়ই এই বুদ্ধিতে সহায়তা করেছে। কারণ যদি এর পরেও ভবিষ্যতে যদি আরও জমি পায়, ওর জমি কিনে রাখা উচিত। আমি দেখেছি একটা মানুষ 3-4টে প্লট কিনে রেখেছে, তারপরে গিয়ে 10 বছর পরে একটা প্লট বিক্রি করে তার পুরো বাড়ি হয়ে গেছে। আজকে ও যে জায়গাটা কিনেছে খুব সুন্দর জায়গা, একদম রাস্তার সাইডে। ও যদি মনে করে বাড়ির সঙ্গে কোনো বিজনেস প্ল্যান করতে পারে। হ্যাঁ, মুদি দোকান হয়তো পাড়ার মধ্যে থাকবে। যদি ও ইট বালি রড সিমেন্ট খোয়া এসব যদি বিক্রি করে, সিমেন্ট না বেচলেও বালি রড খোয়া এগুলো যদি ওখানে ওর জায়গায় স্টোর করে ও বিক্রি করতে পারে কিংবা রানিং করতে পারে, তাহলে ওর অনেক সুবিধা হবে। কাপড়ের দোকান হয়তো চলবে না, কিন্তু এমন কিছু বিজনেস আছে যে ওই রাস্তার সাইডে যাতে গাড়ি এসে লাগতে পারে সেরকমভাবেও বিজনেসটা করতে পারে। তো মৌকে বলবো ওই পাশে যদি আরও 5 কাঠা জায়গা তুমি এরপরে পাও অবশ্যই কিনবে। তার জন্য তোমার যদি সোনা বিক্রি করতে হয় তাও করবে, কারণ সোনা বিক্রি করলে সোনা পাওয়া যাবে, কিন্তু জমি বাড়ির পাশে আলের পাশে জমি যদি একবার বিক্রি হয়ে যায় মাথা খুঁটলেও আর পাবে না। এরপরে বলি আইভিএফের সাকসেস। মৌ যে ডাক্তার দেখাচ্ছে গৌতম খাস্তগির, খুব নামকরা ডাক্তার। আমার এখানে
আমি যার কথা বলেছিলাম এই আইভিএফের করা একবারেই সাকসেস হয়েছে, এবং সে কিন্তু আমাদের এখান থেকে কলকাতা গাড়িতে কম করে 2 থেকে 2.5 ঘন্টা লাগে, ট্রেনে তো আরও বেশি লাগে, ঘন্টা 2 তো লাগবেই গাড়িতে। এখান থেকে এত দূরত্বে তার নিজস্ব গাড়ি ছিল, গাড়ি করে গিয়ে ট্রিটমেন্ট করে তার মেয়ে হয়েছে একবারেই। কপাল যদি ভালো থাকে মৌয়েরও একবারেই সাকসেস হতে পারে, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। আর একটা কথা, মৌ একটা ভালো কাজ করতে যাচ্ছে, সেই কাজে আমরা কখনো তাকে নেগেটিভ চিন্তা আগে করব না। আমরা কখনোই বলবো না যে একবারে নাও হতে পারে, আমরা সবসময় বলবো মনে জোর রাখো, অবশ্যই প্রথমবারেই তুমি হবে, না হবে সেটা তার দুর্ভাগ্য, কিন্তু তাকে মানে যুদ্ধে যাওয়ার আগে যদি তাকে বলে দিই, দুর্বল করে দিই যে তুমি যুদ্ধে যাচ্ছ, যাও, এই যুদ্ধে তুমি জয়ী হবা কিনা সন্দেহ আছে, তখন কিন্তু যারা যুদ্ধ করতে যায় সেই সেনাপতি সহ সমস্ত সৈনিকের কিন্তু মনোবল ভেঙে যায়। তাই ভিউয়ার্সদের কাছে আমার হাত জোর করে একটা অনুরোধ, আপনারা যারা মৌকে ভালোবাসেন তারা তো বলবেন, কিন্তু যারা মৌকে কটাক্ষ করে সব সময়, যারা নিন্দুক, তাদের অন্তত এই সময়টুকু প্লিজ ওর মনোবলটা ভেঙে দেবেন না। আপনাদের ভিডিও যদি না দেখতে হয় দেখবেন না, কিন্তু ভিডিও দেখে তাকে এই সময় এই ধরনের নেগেটিভ চিন্তাভাবনা তার ভেতরে ঢুকিয়ে দেওয়া, এটাও কিন্তু ঠিক নয়। আর যারা ভালোবাসে মৌকে তারাও কিন্তু ভালোবেসে এটা সতর্ক করছে যে প্রথমবারে সাকসেস নাও হতে পারে। তাদের কাছেও প্লিজ আমার হাত জোর করে অনুরোধ, অন্তত মৌকে সাহস দিন যে না, তুমি প্রথমবারেই সাকসেস পাবে, কারণ বললাম ওই মনোবল। আজকে সবাই 10-এর লাঠি 1-এর বোঝা, সবাই মিলে যদি আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যে ভগবান তুমি মৌকে তার প্রাপ্ত ফল তুমি পাইয়ে দাও, এতগুলো লোক একসঙ্গে প্রার্থনা করলে তার একটা পাওয়ার আছে, সেই পাওয়ারটা কিন্তু সাকসেস হতে অনেকটা এগিয়ে নিতে সাহায্য করে। তাহলে আমরা যারা মৌকে ভালোবাসি তারা আমরা প্রত্যেক দিন একটা সময় করে একটা নির্দিষ্ট দিনে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে মৌ তার যে কাজ করতে যাচ্ছে, যে আইভিএফ করতে যাবে, সেটা যেন সে সাকসেস পায়। এই মাস জনগণের যে একটা প্রার্থনা, একটা ভগবানের কাছে যে প্রার্থনা করা যে ভগবান ওকে ওর ফল পাইয়ে দাও, এটার ভেতর থেকে একটা ভাইব্রেশন কিন্তু মৌয়ের কাছ অবধি পৌঁছে যাবে, এবং ঈশ্বর সেই তার অসীম শক্তি দিয়ে হয়তো মৌকে এই পাওয়ারটা দান করবে, যেটা আমরা সবাই মিলে চাইছি। এই পাওয়ারটা আমরা মৌকে দিতে চাইছি, মৌ আমরা আছি তোমার পেছনে, তুমি এগিয়ে চলো, তোমার সাকসেস হতেই হবে, তোমার সাকসেস হবেই। যারা তোমাকে পেছন থেকে চক্রান্ত করে তোমাকে দমিয়ে দিতে চাইছে, তুমি তাদের এই চক্রান্ত ছিঁড়ে ফেটে বেরিয়ে এসে তুমি সাকসেসে যাও। সব থেকে বড় কথা, তোমার কাছে আছে তোমার মনের মতো স্বামী, তোমার স্বামী যে তোমাকে সব সময় আগলে রাখে এবং প্রতি পদক্ষেপে তোমাকে সাথ দেয় সব কাজে। আছে শাশুড়ি, সে যত খারাপই হোক সে কিন্তু তোমার কাছ থেকে যেতে চায় না, তোমাকে সে আশীর্বাদ করে, তার আশীর্বাদ তোমার এই সময়ে অনেক কাজে লাগবে। এবং তুমি অনেক ভাগ্যবতী বউ যে চাকরিওয়ালা ছেলেকে বাদ দিয়ে কল্লোলের মতো অল্প উপার্জনকারী ছেলের কাছে তিনি পড়ে আছেন, কারণ কল্লোল তার মাকে সম্মান দিয়ে রেখেছে, কখনো মাকে বোঝা ভাবেনি। এবং কল্লোলের এই সিদ্ধান্ত যে মাকে আমি রাখবো, মা আমার কাছে থাকবে, এই সিদ্ধান্তে তুমি কিন্তু বাধা দাওনি। আজকাল অনেক মেয়েরাই এইসব ঝামেলা নিতে চায় না, বারবার বলে যে তোমার মা কেন আমাদের কাছে একা থাকবে, তার তো একটা চাকরি করা ছেলে আছে, সে কিন্তু 10টা টাকা দিয়েও তোমাদের উপকার করে না, মায়ের জন্য পাঠায় না, সেখানে তো তোমরা এগিয়ে চলেছো, কোনো জায়গায় তো ঠেকে নেই। সেখানে এত মানুষের আশীর্বাদ যেখানে তোমার আছে, তোমার বাবা মায়ের আশীর্বাদ, তোমার শাশুড়ির আশীর্বাদ, সর্বোপরি তোমার একটা ভালো স্বামী যাকে তুমি পেয়েছো জীবনে অনেক সাধনার ফলে,
এত জনের এত আশীর্বাদ বিফলে যাবে না মৌ। তুমি এগিয়ে চলো, নেগেটিভ কমেন্টকে ইগনোর করো, নেগেটিভ কমেন্টকে ইগনোর করো। আর কেউ যদি এখন মাঝে মাঝেই তোমাকে খোঁচাতে চায়, তুমি দেখবে না সেটা। তাকে উত্তর দেওয়ার জন্য আমরা আছি, জুতিয়ে তার মুখ লাল করে দেব, নোংরামি বার করে দেব। মৌকে একটা কথা বলবো, মৌ তুমি গাছ ভালোবাসো, আর যারা গাছ ভালোবাসে তারা মানুষ হিসেবে ভালো হয়। কারণ মানুষ যখন একাকিত্ব ভোগ করে না, তখন এই গাছ পশু পাখি জন্তু জানোয়ার এরা কখনো বেইমানি করে না মানুষের সঙ্গে, তারা সাথ দেয়। আজকে তুমি গাছ পাগল মানুষ, গাছ লাগাচ্ছ, খুব ভালো কথা, তাদের পরিচর্যা করছো, গাছে ফুল দিচ্ছে, সেই ফুল তুলে তুমি ঠাকুরের চরণে সেবা দিচ্ছ, খুব ভালো কথা। কিন্তু একটা কথা মনে রাখবে মৌ, গাছেরা যেমন দিনের বেলা কি করে, কার্বন ডাইঅক্সাইড শুষে নেয় আর অক্সিজেন পরিত্যাগ করে, সেই অক্সিজেন কিন্তু আমরা গ্রহণ করি। কিন্তু রাতের বেলা কিন্তু গাছ অক্সিজেন নেয়, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। এমন পরিমাণে গাছ তুমি বারান্দায় এনো না যেখানে তোমার রাতের এই অক্সিজেনের পরিমাণ তোমার ঘর থেকে অক্সিজেনের পরিমাণ কমে যায়। কারণ তোমার চারিপাশে জঙ্গল, সেখানে গাছেরা অক্সিজেন নেবে, তোমার ঘরের গাছে অক্সিজেন নেবে, সেখানে তোমার অসুবিধা হতে পারে। ওই জন্য বিশেষ করে মাধবীলতা গাছটা তুমি বাইরে দিও, ওটা প্রচুর বড় গাছ হয়, অনেক ঝাপটালো হয়, ওকে বাড়তে দাও। ওকে যে ছোট ছোট করে খর্ব করে রেখেছো না, ওর সহজাত প্রবৃত্তিকে নষ্ট করো না, মাধবীলতা বাইরে দিয়ে দাও। বাইরে তো তোমার একটা ছিল, একটা কি বলে, কাগজ ফুল ছিল, ওটা যখন কেটে গেছে, তার পাশাপাশি তুমি মাধবীলতা লাগিয়ে দাও, গন্ধ হবে। ওই ফুলে কিন্তু দেখতে সৌন্দর্য, গন্ধ ছিল না। কিন্তু মাধবীলতা, আর পারলে পাশাপাশি আর একটা লাল মাধবীলতা এনে দিয়ে দাও। আর যে মাধবীলতাটা সাদা বেরিয়েছে, ওখান থেকে শুধু সাদা নয়, দেখো ওখান থেকে লালও বেরোবে। এটা আমার অভিজ্ঞতা, আমি একই গাছে দেখেছি সাদা এবং লাল মাধবীলতা হয়েছে। তারপরে আরও কিছু প্ল্যান্ট আছে যেগুলো তুমি রেখেছো, একটুখানি গাছ তুমি গুগল থেকে সার্চ করে দেখে নিও, যে গাছ মানে ভেতরে রাখা বিপজ্জনক, এরকম দেখে নিও, দেখে তারপরে এরপর থেকে গাছ এনো। গাছের পরিমাণ কিছুটা কমিয়ে দাও। দরকার হলে তুমি এক কাজ করো, তোমার বাড়ির পাশে তোমাদের যে রাস্তা আছে, ওই রাস্তার কিছুটা অংশ পরিষ্কার করে ওখানে হয়তো কিছু টব তুমি রাখতে পারো। রাতের বেলা চুরি হওয়ার ভয় আছে কিনা আমি জানি না, ওইভাবে রাখতে পারো, কিছু কমিয়ে দাও। আর শেষে বলবো যে আইভিএফের যদি পারো চেষ্টা করে ডেট না পিছিয়ে, খুব বেশি না পিছিয়ে 2-1 মাসের মধ্যে তুমি কলকাতায় এসে ট্রিটমেন্টটা শুরু করে দাও। জমিটা তোমার আছে, বড় অ্যাসেট আছে, ভবিষ্যতে যদি ইউটিউব নাও থাকে, ওই জমিটা তোমার কাজে লাগবে। সেই জন্য তুমি ভুল কাজ করনি। তবে একটু কষ্ট হবে, একটু চাপ হবে, কিন্তু আছে, ওপর ঈশ্বর আছেন, তোমার বাবা মা আছেন, এ বৈতরণী তুমি পার হয়ে যাবে। বুকে সাহস নিয়ে, মনোবল নিয়ে ঝাঁপিয়ে পড়ো, আমরা তো পাশে আছি তোমাকে সাহস দেওয়ার জন্য। তা চলো ভিউয়ার্সরা, আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি আমার থেকে সহমত হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো, আর কমেন্ট করে একটা লাইক দিয়ে দিও। তা চলো টাটা, এখনকার মতো রাখছি, দেখা হবে রাতের ভিডিওতে যদি করতে পারি। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।